উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিওর চিঠি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 46। সাক্ষীভিত্তিক প্রমাণ জোরালো না থাকায় 1.5 মাস পর জেল থেকে ছাড়া পেয়েছে মোল্লা সওদাগর ও তার মেজো ছেলে রতন সওদাগর। মানিক ও মানিকের ছেলেপেলেরা এখনও বন্দি জেলখানায়। হারুন সওদাগর প্রাণপণে দৌড়াচ্ছে ভাতিজা মানিক সওদাগর ও তার ছেলেপেলেদের ছাড়াতে। হারুনের প্রথম প্রায়োরিটি মানিক, তার জন্য হারুন সওদাগরের রাজ্যই অন্ধকার। কিন্তু মারিদের জটিল মামলা দায়ের লঙ্ঘন করে আপাতত মানিককে কারাগার মুক্ত করতে পারছে না তিনি। তবে খুব শীঘ্রই মানিক ছাড়া পেয়ে যাবে ধারণা করা যায়। তার প্রধান কারণ, সেই রাতে মানিক সওদাগর নূরজাহানের জান বাঁচিয়েছে। এই স্বীকারোক্তি গ্রামবাসী দিয়েছে। সাক্ষী ভিত্তিতে মানিক ছাড়া পাবে, কিন্তু মারিদের ক্ষমতার জোরে মানিকের ছেলেপেলেরা আটকে আছে। মোল্লা চেয়ারম্যানের 3 ছেলে, স্ত্রী বউদের নিয়ে ওনার ভরা সংসার। মানিক রতন 2 ভাইকে বিয়ে করিয়েছিল মোল্লা সওদাগর। মানিকের বউ সন্তান 3.5 বছর আগেই মৃত্যুবরণ করেন। রতনের 1 ছেলে 1 মেয়ে নিয়ে সুন্দর সংসার আছে। সওদাগর বাড়িতে চাকর বাকর স্ত্রীকে নিয়ে জমিদারি ভাব সওদাগর বাড়ির। রাত বিরতে ফিরে মোল্লা সওদাগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে ডেকে রাতের খাবারের আয়োজন করেন। খাওয়া দাওয়া মাঝে গ্রামের পরিস্থিতি সম্পর্কে জানালো। হাসানের বিরুদ্ধেও কিসব বৈঠক করলেও বোঝা গেল না। রতন বাবার সাথেই বসা। মনে ভীষণ ক্ষোভ জমেছে 1.5 মাস জেল খেটে শিকদার বাড়ির বিরুদ্ধে। মানিক জীবন বাঁচিয়ে রেখে নূরজাহানের ইজ্জত জীবন দুটোই বাঁচালো, অথচ সেই অসুস্থ মানিককে হাসপাতালে থেকে জেলে পাঠিয়েছে নূরজাহানের স্বামী। নূরজাহানকে মানিক পছন্দ করে বলে এতদিন শিকদার বাড়ির মানুষদের ছাড় দিয়ে রেখেছিল তারা। আজ যখন নূরজাহানের বিয়ে হয়ে গিয়েছে, তখন কোনো আপোষ হবে না। সরাসরি ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। অপমানের বদলা জান নিয়েও ক্ষান্ত হবে তারা। রতন বাবার ঘরে বসে রাগে ফুসফুস করছে। মোল্লা সওদাগর গ্রামবাসীকে বিদায় করে ছেলেকে ঘরে ডেকেছে। সিংহাসন চেয়ারে বসে হুক্কা টানছে মোল্লা সওদাগর। ধোঁয়া ছড়াতে ছড়াতে বলে, শান্ত হ রতন, ধৈর্য ধর। সুপুরি মেওয়া ফলে মানিকরে জেল থেকে আইতে দে। 1 মাঘে শীত চায় না বুঝলেই। শিকদার বাড়ির মাইন্স করে এখন উঠতে দে। এমন ষড়যন্ত্রের চক ঘোষামো জান লইয়া বাঁচতে পারবো না কেউ। খালি কয়টা দিন যাইতে দে, সুযোগ বুঝতা কোপ দিমো। সেই দিন কবে আইব আব্বা? আমার প্রতিশোধের আগুনে মাথার মগজ নষ্ট হইয়া যাইতাছে। আগুনে বুকে চলতে দে। তারপরে তপস্বরে ফোন কইরা কবি কইলে বাইকতে আইয়া পড়ব। নূরজাহানের জামাইয়ের 14 গোষ্ঠীর জনম গোষ্ঠীও যেন লইয়া আয়ে। ওই ছোকরা গ্রামে আউনের পর থেকেই গ্রামের মানুষ আমা করে আর ডরায় না। গ্রামের মানুষের মনে সাহস বাড়ছে। তাই এই পোলার তেজ কমাইতে হইব। শুনলাম নূরজাহানে হের ননদিন লইকা গ্রামে আইছে, কইল একবার দেখা কইরা আমনে। শিকারীর শিকার করার আগে নজরে রাখা লাগে। এখন নজরে রাখ, হেরবার থাবা মাইরা স্বীকার করুম। আপনি কি নূরজাহানের ননত্রী স্বীকার করবার কথা কইতাছেন আব্বা? আমার শিকার নূরজাহানের বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই, কেউ ছাড় পাইব না। বাবার ইশারা ইঙ্গিতে রতন চুপ করে যায়। রাগ কিন্তু প্রতিশোধের হিংস্রতা কমেনি। পরদিন সকালে লোকজন নিয়ে নূরজাহানদের বাড়িতে চিল্লাচিল্লি করে রতন। হাসান মাজিদ সাজিদের সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত চলে যায় তাদের। সুখ নূরজাহানের জীবনে সওদাগর বংশের উৎপাত জানত না। সবার চিল্লাচিল্লি আর হাতাহাতিতে ভীষণ ভয়ার্থ হলো সুখ। রাত তো সুখের কোমর জড়িয়ে কানাকাটি শুরু করে দেয়। রতন সবাইকে শাসিয়ে ধমকিয়ে চলে যায়। হাসান মাজিদ সওদাগর বংশের পুরুষদের জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টা নিয়ে চিন্তিত হলো। ফোন করে সবকিছু মারিদকেও জানালো। মারিদ তখন গাড়িতে চট্টগ্রাম এরিয়ার ভেতরে। মোল্লা চেয়ারম্যানও ও তার ছেলেরা জেল থেকে ছাড়া পেয়েছে। খবরটা সে রাতে শুনে থানচির উদ্দেশ্যে রওনা দেয়। বউয়ের সাথে রাগ অভিমান যাই হোক, কিন্তু বউকে তো আর এজন্য শত্রুদের মাঝে একা ফেলে রাখা যায় না, তাই না? টানা 10 ঘন্টা জার্নির পর মানিক থানচিতে এসে পৌঁছালো সকাল 12টায়। হাসানের কল পাওয়ার 2 ঘন্টা পরই মারিদ শিকদার বাড়ির সামনে এসে থামে। শাহানা কলপারে ছিল। মারিদের গাড়ি থেকে দৌড়ে আসে খাতিরদারিতে, যেন নূরজাহান ওনার অনেক আদরে মেয়ে, আর মেয়ের জামাই ওনার তার চেয়েও বেশি আদরে। মারিদ ড্রাইভারকে দিয়ে ফল মিষ্টি গাড়ির পেছনে ডিক্কি থেকে নামাচ্ছিল। শাহানা মাথায় শাড়ির আঁচল টেনে দ্রুত এগিয়ে আসে। ব্যস্ত ভঙ্গিতে চিল্লিয়ে সবাইকে ডাকে, ওই তোরা কই গেলি? দেখ আমাকে নতুন জামাই আইছে, মান্না ও মান্না এইদিকে আয়। মারিদ ব্যস্ত শাহানাকে দেখে। সে যতবার থামচিতে এসেছে ভদ্রমহিলা মারিদের সঙ্গে বরাবরই ভালো ব্যবহার করেছে। নূরজাহানকে রাতের আধারে ডাকাতের হাতে তুলে দেওয়ার বিষয়টা শোনার পর থেকে এই মহিলার প্রতি মারিদের আকাশসম ঘৃণা জন্ম নেয়। সেদিন নূরজাহানের মুখে শাহানার করা প্রতিটি অসৎ ব্যবহারের কথা শোনার পর থেকে সেই ঘৃণা বেড়েছে বহুগুণ। হাসানের প্রতি সম্মানের খাতিরে আপাতত মারিদ চুপ রইল। শাহানার এত আদিক্ষেতার পরেও শাহানাকে সালাম কিংবা কুশলাতে বিনিময় করেনি মারিদ। শাহানারটাকে ভেতরে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। রতনের সকলের
সকলের করা তোলপাড় পর কেউ আর ঘর থেকে বেরোয়নি। হাসান, মাজিদ, সাজিদ আশানুরকে নিয়ে মাজিদের পার্টি দেখতে গিয়েছে সকাল 10টায়। তাড়ানোরও যায়নি নূরজাহান বাড়িতে আছে বলে। সবার অনুপস্থিতিতে শাহানা যদি আবার নূরজাহানের কিছু করতে চায় সেই ভয়ে তিনি যাননি। শুক্রাত দুজন দৌড়ে গিয়ে মারিদকে জড়িয়ে ধরে। রাত মারিদকে জড়িয়ে লাপাতে লাপাতে বলে, মারিদ ভাই এসেছ, মারিদ ভাই এসেছে। সুখ বলে, তুমি একা এসেছো ভাই, আর কেউ আসেনি? আর কেউ কে আসবে? আমার শ্বশুর বাড়িতে আমি তো একাই আসবো, তাই না? সুখ আশা করেছিল মারিদের সাথে রাতিলও আসবে বলে, অথচ রাতিল আসলো না। এতে সুখের অদৃশ্য মনে খারাপ হলো। রাতিল ভাই সুখকে গুরুত্ব দেয় কম। সুখ মারিদের ছেড়ে কিছু বলবে তার আগের রাত বয়ার্ত মুখে ঘণ্টা তিনেক আগে ঘটে যাওয়া সকলের ঘটনাগুলো বিশ্লেষণ করতে করতে বলে, জানো মারিদ ভাই, সকালে কতগুলো লোক এসেছিল আমাদের সবাইকে মারতে। তারপর আঙ্কেল আর দুইটা ভাইয়া মিলে ওদের ভাগিয়ে দেয়। ওরা বলেছে আবার আসবে আমাদের মারতে। মারিদ বুঝতে পারে রাত কাদের কথা বলেছে। রাত ভয় পাচ্ছে দেখে মারিদ কথা ঘুরিয়ে বলে, ওরা দুষ্ট লোক ছিল, খেলায় হেরে গেছে বলে বাড়িতে এসে চিল্লাচিল্লি করছিল। তুমি যেমন রাতুলের সঙ্গে খেলায় হেরে গেলে ঝগড়া করিস, ওরাও তাই করেছিল। আমি তো রাতুলকে লাঠি দিয়ে মারতে চাই না মারিদ ভাই, ওই লোকগুলো তো লাঠি নিয়ে এসেছিল। বড় মানুষ লাঠি দিয়েই খেলে, আর ছোট মানুষরা আর লাঠি দিয়ে খেলা নিষেধ। তাই তুই আর রাতুল লাঠি দিয়ে নিতে খেলতে পারিস না। এবার মারিদের কথাগুলো রাতের নিকট যুক্তিযুক্ত মনে হলো, তাই সে মাথা টানিয়ে সম্মতি দেয়। নূরজাহান হলুদ রঙের একটা থ্রিপিস পরে বারান্দায় খুঁটির সঙ্গে লেগে দাঁড়িয়ে। নূরজাহানের বাপের বাড়িতে আসার 5 দিনের মাঝে যে বাড়ি চলে আসবে নূরজাহান তা ভাবেনি। নূরজাহান ভেবেছিল মারিদ আরও সময় নেবে। নূরজাহানের মাথায় ঘোমটা টেনে স্বামীর মুখের দিকে তাকায়। মারিদ রাতের সঙ্গে কথা শেষ করে এক পলক টিনের ঘরের ফটক বারান্দার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। মারিদের দৃষ্টি শান্ত স্বাভাবিক। নূরজাহান ওপর কয়েক সেকেন্ডও স্থির হয়ে সেই দৃষ্টি ঘুরে গেল তারানুরের দিকে। তারানুরের হাতে পায়ে দিয়ে সালাম করে কুশলাতে বিনিময়ে চলল, কথা চালল। তারানুর খুশমেজাজে বলে, নাচামাই ঘরে আইও, বাইরে রোদ মেলা। ওই নূরজাহান, যাতো নাচামাইরে লইকা লেবুর পানি লইয়া আয়। মারিদ শ্বশুর বাড়িতে এসেছে, তাই যেন বিশাল আয়োজনের বাজার সদাই কিনে এনেছে। শাহানা ব্যস্ত পায় তখনই মারিদের জন্য রান্নাবান্নার আয়োজন করতে ছুটে যায় রান্না করে। মান্না ড্রাইভারকে নিয়ে বাকি সব জিনিসপত্র ঘরের ভেতরে নিয়ে আসে। রাত মারিদের হাত চেপে তারানুরের পেছনে পেছনে ঘরের ভেতরে যাচ্ছিল। হঠাৎ মারিদের তাজা কাটা রক্তাক্ত বাম হাতটা দেখে আতকে উঠে মৃদুস্বরে চেঁচিয়ে ওঠে, মারিদ ভাই, তোমার হাতে রক্ত, রক্ত কেন? রাতের চিৎকারে সুখ তারানুর দুজনেই মারিদের দিকে ঘুরে যায়। মারিদের রক্তাক্ত হাতটা দেখে সুখ এগিয়ে এসে বলল, ভাই দেখি কি হয়েছে তোমার, কোথায় কেটেছে? মারিদ রাতের হাত থেকে ছাড়িয়ে পকেটে গুছে বলে, হালকা গাড়িতে আঁচড় কেটেছে, আর এর জন্য তোকে দেখতে হবে না পাকনি। মারিদ তারানুরের সামনে সুখকে পাকনি ডাকায় সুখ অপমানিত মুখ বাঁকিয়ে চলে যায়। সুখ চলে যেতে তারানুর বললেন, হাতে কি হইতে নাচ জামাই, ব্যথাটা পাইছো না কি তা হতে? না দাদি, তেমন কিছু না, গাড়ি বেজে এমনি একটু আঁচড় লেগেছে হাতে। মারিদকে ঘিরে বসা করে হইচই। রাত মাজিদের ছেলে নুহাসের সঙ্গে হইচই করছে। সুখ রাত নুহাসের সঙ্গে। শেফালির মেয়ে মার্জিনাকে দেখা গেল নূরজাহানের পেছনে দাঁড়িয়ে থাকতে। নূরজাহান লেবু চিপে গ্লাসে রেখেছে। মার্জিনাকে শুধিয়ে বলে, যা তোর দুলাভাইয়ের সঙ্গে কথা বলে আয়। লাজুক মার্জিনা মাথার ঘোমটা কপালে টেনে অবধি বলে, আমার শরম করে বুবু। শরম কিসের বুকা, যা কথা বলে আয়। নূরজাহানের কথায় মার্জিনা মারিদের সঙ্গে কথা বলতে বসা ঘরে গিয়েও ফিরে আসে। মারিদ বসা ঘরে নেই। মান্না মারিদকে কলপারে নিয়ে গিয়েছে হাত মুখ ধুতে। সেফালি রান্নাঘর থেকে মার্জিনাকে ডাকে। নূরজাহান মার্জিনাকে বলে, আচ্ছা পরে কথা বলে নিস, তোর মা কেন ডাকছে শুনে আয় যা। আচ্ছা বুবু। মার্জিনা লাজুক ভঙ্গিতে চলে যায়। মেয়েটা খুব সহজ সরল আর লাজুক, দুনিয়ার প্যাচমার কিছু বোঝে না। মার্জিনার স্বামী কাল রাতে মার্জিনাকে নিতে আসেনি। ফোন করে মার্জিনার শাশুড়ি বলেছে মার্জিনাকে ওনার ছেলে আর নিতে আসবে না। মার্জিনার স্বামী মতিনকে আরও ভালো করে লাখ টাকা দিয়ে যৌতুক নিয়ে বিয়ে দেবেন ওনারা। ব্যাপারটা শেফালি আহত। বাপমরা মেয়েটার বিয়ে শেফালি অনেক কষ্টে দিয়েছিল হাসানের থেকে টাকা নিয়ে। এত ছোট মেয়েটা একটা সংসার করতে পারল না। অল্প বয়সেই মর্জিনার তালাক হবে ভেবে শেফালি চিন্তায় আছেন। অবিবাহিত মেয়েদের ভালো জায়গায় বিয়ে হয় না, সেখানে তালাকপ্রাপ্ত বাপমরা এতিম মেয়েকে কে আবার বিয়ে করবে? মারিদ চিনি কম খায়। নূরজাহান ছোট চামচে অল্প চিনি লেবুর পানিতে ঘোলাচ্ছে। মারিদ পেছনে দরজা দিয়ে ভাত করে ঢোকে। কলপার থেকে হাত মুখ ধুয়ে সোজা এদিকে এসেছে। নূরজাহান টেবিলের সামনে দাঁড়িয়ে লেবু পানিতে চিনি মেশাচ্ছে। মারিদ ঢুকতেই দুজনে চোখাচোখি হয়। নূরজাহান দ্রুত মাথায় ঘোমটা টেনে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মারিদ হঠাৎ উপস্থিতিতে কথা খুঁজে না পেয়ে নূরজাহান থতমত খেয়ে সালাম দেয়।
মারিত হয়তো মনে মনে সালামের উত্তর দেয়, কিন্তু মুখে প্রকাশে ভিন্ন কিছু। নূরজাহানের মুখোমুখি দাঁড়িয়ে হাত বাড়িয়ে চট করে নূরজাহানের গায়ের ওড়নাটা টেনে ভেজা মুখটা মোছে। হতবাক বিস্মিত নূরজাহান দ্রুত আশেপাশে তাকায়, ওনার এক টুকরো অংশ বুকে চেপে রাখে। এই প্রথম মারিক বিনা অনুমতিতে নূরজাহানের গায়ে কাপড় টানছে। অস্বস্তিতে নূরজাহান বিস্মিত হয়। মারিক নূরজাহানের ওড়নায় মুখ মুছে নূরজাহানের মুখের উপরে ওড়নাটা ঢিল মারে বলে, বেশি দেখলে আমার নজর লাগবে, চোখ সরাও। হুম। মারিক নূরজাহানকে তুমি করে কথা বলছে। নূরজাহান এতে হয়তো বিহ্বল হয়ে গিয়েছে, অবাক চোখে তাকিয়ে আছে মারিদের দিকে। মারিক নূরজাহানের গাল চেনে বলে, জামাইয়ের বেড়ে হয়ে শুকিয়ে গেছো মনে হচ্ছে, শুকনো শুকনো মুখটা লাগছে কেন, খাও না। নূরজাহানের ঢোক গিলতে কষ্ট হয়। মারিক নূরজাহানের সাথে তুমি সম্বোধন করে কথা বলছে, যেমনটা দুজনের ফোনে কথা বলার সময়ও কখনো মারিক নূরজাহানকে তুমি সম্বোধন করে বলেনি। আর না এতটা ফ্রি হয়েছে কখনো। নূরজাহানের উত্তর না পেয়ে মারিদের কপাল কুঁচকে আসে। ফের একই প্রশ্ন করে বলে, কি ব্যাপার, কথা বলছো না কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করো না, মুখটা শুকিয়ে গেছে কেন? জান জান এই মারিদ জান ডেকেছে। নূরজাহান হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে না উত্তর দিচ্ছে আর না দৃষ্টি সরাচ্ছে। নূরজাহানকে জমে থাকতে দেখে মারিদ বিরক্তি হয়ে টেবিল থেকে লেবুর পানির গ্লাসটা হাতে তুলে নেয়। গ্লাসে থাকা চামচটা টেবিলে রেখে এক চুমুকে সম্পূর্ণ লেবু পানি শেষ করে নূরজাহানের হাতে খালি গ্লাসটা দিয়ে বলে, স্বামী বাড়িতে আসলে বউদের শাড়ি পরতে হয়, যাও শাড়ি পরে এসো, এসব ট্রিপিসে তোমাকে বউ বউ লাগে না। নূরজাহান এবার লজ্জায় মাথা নুইয়ে নিল, কম্পিত হাতে খালি গ্লাসটা টেবিলের উপরে রেখে রুমে গেল। মারিক নূরজাহানের পেছনে পেছনে নূরজাহানের ঘরে ঢুকে কাঠের দরজায় বিদ্যুৎ থেকে চিটকারি লাগাতেই নূরজাহান চমকে উঠে পেছনে তাকায়। নূরজাহান লাগেজ থেকে শাড়ি খুলছিল পরার জন্য। মারিককে দরজা লাগাতে দেখে জড়তাই দ্রুত বলে, দরজা লাগাচ্ছেন কেন? আপনি বাইরে যান, আমি কাপড় চেঞ্জ করব। তোমাকে দেখার আমার হক আছে, এবার সেটা শাড়ি পরে হোক কিংবা শাড়ি ছাড়া, দুটোতেই কিন্তু আমার হক আছে। নূরজাহানের তীব্র লজ্জায় অস্বস্তিতে আষ্টে পড়া শরীরে মৃদু কম্পন নিয়ে লাগেজ ছেড়ে শাড়ি হাতে উঠিয়ে দাঁড়ায়। হঠাৎ মারিদের কি হয়েছে যে 5 দিনে অমল পরিবর্তন হয়ে গেল? নূরজাহানের সাথেও কেমন ক্লোজ আচরণ করছে। মারিদ নূরজাহানের মুখোমুখি হতে হতে বলে, তুমি তোমার শাশুড়িকে কি বলেছ? আমি তোমাকে যৌতুকের জন্য বাপের বাড়ি পাঠিয়েছি, এটা বলেছ? নূরজাহান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, আপনার জন্য আম্মু আমাকে ভুল বুঝেছিল, তাই আমি আপনার দোষ আপনার ঘাড়েই চাপিয়ে দিয়েছিলাম। আপনি আম্মুর ছেলে, আজ ভুল করলে কাল মাফ করে কাছে টেনে নেবে, কিন্তু আমি ওই বাড়ির বউ, আমি দোষ করলে সেটা সবার চোখে উঠে যাবে। একবার বউ শাশুড়ির মাঝে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বেঁচে গেলে তার রেশ সবসময় থেকে যাবে। সেজন্য আমি চাই না আপনি কিংবা অন্য কারো, অন্য আম্মু আমার উপরে রাগ করুক। আমি সংসারে শান্তি চাই, আম্মুর ভালোবাসা চাই। মারিদ নূরজাহানের কথা বুঝে প্রসঙ্গ এড়িয়ে নূরজাহানের শরীর ঘেঁষে দাঁড়িয়ে নূরজাহানের মুখের উপরে ঝুঁকে বলেন, মার ভালোবাসা চাও আর ছেলে ভালোবাসা চাও না? তোমার সংসার শান্তি, কিন্তু মার ছেলেকে ভালোবাসলেই আসবে জান, দেখবে। চোখে মুখ খিচে লজ্জায় মাথা নুইয়ে নেয় নূরজাহান। নূরজাহানকে লজ্জা পেতে দেখে মারি দুষ্টু এসে নূরজাহানের কোমর জড়িয়ে বুকে টানে। নূরজাহানের খোলাকালে কামড় দিয়ে ঠোঁটে এসে থামে, ফিসফিস করে বলে, কদিন ধরেই আমার প্রেশার ফল করেছিল, ডক্টর বলেছে মিষ্টি খেতে, কিন্তু আমার মিষ্টি তো শ্বশুরবাড়িতে এসে বসে, তাই আমিও চলে এলাম মিষ্টি মুখ করতে। মারিদ শব্দ করে নূরজাহানের কম্পিত ঠোঁটে চুমু খায়। একটা দুটো তিনটা শব্দ করে চুমু খেয়ে নূরজাহানের উষ্ঠে মারিদ দীর্ঘ মিলনের আকুতি নিয়ে মিলতি হতে চাইলে হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। নাচা ভাই, তোমার শ্বশুর আইছে, তোমারে দেখা করবার ডাকছে, আয়ও তো জলদি। ঘনিষ্ঠ মুহূর্তে বাধা পাওয়ায় মারিদ নূরজাহানকে ছেড়ে কপালের একপাশে চুলকায়। নূরজাহান হাতের মুঠোয় শাড়িটা পিছে লজ্জায় মাথা নুইয়ে নাক মুখ খিচে দাঁড়ায়। দরজায় তখনও তারানুরের ডাকাডাকি করছে। মারিদ বিরক্তিতে গলা ছেড়ে বলে, তোমার দাদি রং সময় ঢুকেছে, তুমি যেমন রং নাম্বারে হয়ে আমার জীবনে এসে আমাকে এলোমেলো করে দিয়েছ, তোমার দাদিও রং সময় ঢুকে আমার রোমাঞ্চ করে 12টা বাজিয়েছে। নো প্রবলেম, হিসাব তুলে রাখলাম, রাতে পুষিয়ে নেব। মারিদ বেরিয়ে যায়। নূরজাহান তখনও ঠায় দাঁড়িয়ে। এই অপরিচিতা মারিদকে নূরজাহান চিনতে পারছে না। কেমন অবিশ্বাসের ঘোর লাগছে নূরজাহানের। মারিদ বলেছিল সে যেদিন নূরজাহানের অতীতে করা সকল ভুল ক্ষমা করতে পারবে, সেদিন সে নতুন সম্পর্কে গড়তে নূরজাহানকে নিতে আসবে থামচিতে। তাহলে কি মারিদ নূরজাহানকে ক্ষমা করবে? নূরজাহানের সাথে নতুন সম্পর্ক করতে ওকে নিতে এসেছে, সেজন্যই কি তুমি সম্বোধন করে আর 10টা স্বাভাবিক কাপলের মতো আচরণ করছে? এবার সত্যি সত্যি নূরজাহানের লজ্জা অস্বস্তিতে অস্থির হয়ে যাচ্ছে। মারিদের কথাবার্তা আচরণের মানে হচ্ছে সে নূরজাহানকে বউ হিসেবে গ্রহণ করেছে, এই জন্য নিশ্চয়ই রাতেও কাছে আসতে চাইবে। হঠাৎ নূরজাহানের শরীরের ভেতর দিয়ে বয়ে গেল মৃদু কম্পন। শাড়ি হাতে নিয়েও নূরজাহান শাড়িটা পরল না,
বামকালে মাড়িতে কামড় দেওয়া জায়গাটা স্পর্শ করে লজ্জায় দ্বিগুণ বাড়ল। ফর্সাকালে মাড়িতে পুরুষালী দাঁত কামড়ে দেওয়া জায়গাটাই ক্রমশই লাল হয়ে যাচ্ছে। আল্লাহ জানে দাগ না হয়ে যায় আবার। তাহলে নূরজাহান কাউকে মুখ দেখাতে পারবে না লজ্জায়। দীর্ঘ সময় নিয়ে হাসান মাজিদ সাজিদের সঙ্গে বসা করে মাড়িতে কথা হয়েছে। সাথীদের পছন্দের পাত্রীকে দেখে ফেরার পথে থানচি বাজারে শুনেছে মোল্লা চেয়ারম্যানের মেজো ছেলে রতন আর তোর দুজন ছেলেকে মারিত পিটিয়ে বাজারে ফেলে এসেছে। গ্রামের মানুষ কেউ এগিয়ে আসেনি বাধা দিতে। মারিতকে গ্রামবাসী প্রায় মানুষ চেনে হাসপাতালের প্রজেক্টের কাজে। দ্বিতীয়ত ক্ষমতাবান সওদাগর বংশের পুরুষদের যে লোক জেল খাটাতে পারে সে নিঃসন্দেহে দ্বিগুণ ক্ষমতাবান পুরুষ হবেন, এটা গ্রামবাসীর ধারণা। মারিতের গাড়িটা থানচি বাজারে ঢুকতেই মারিত গাড়ি থামিয়ে ড্রাইভারকে দিকে বাজার থেকে ফলমূল মিষ্টি কিনেছিল। সেখানে রতন হঠাৎ উপস্থিতি হয়ে মারিতের গাড়ি থেকে সেই আগে তোলপাড় শুরু করে ঝামেলা করে। রতন বংশের ক্ষমতা দেখিয়ে গিয়ে মারিতের শার্টের কলার টেনে ধরতেই মারিত বেথম পেটায় দোকান থেকে কাঁচা বাঁশ নিয়ে। রতনের চ্যামচা দুটো ছেলে এসেছিল রতনের হয়ে মারিতের বিরুদ্ধে লড়াই করতে। মারিত তাদেরও রেহাই দেয়নি। দক্ষ হাতে তিনজনকেই থানচি বাজারে ফেলে বেধুম পেটানোর খবরটা সারা গ্রামে উঠে যায়। মারিত যেমনই প্রশংসা হয় তেমনই সওদাগর বংশ আরও একবার অপমানিত হয়ে গ্রামবাসীর সামনে। এই খবরটা শুনে হাসান খানিকটা চিন্তিত হয়েছিল মারিতের জন্য। চেয়ারম্যান ছাড়া পেয়েছে, মানিক আজ না কাল হয় একদিন না একদিন ছাড়া পাবেই। তখন মারিতকে ছেড়ে দেবে না। মানিক যে হারামি স্বভাবের লোক, সে প্রতিশোধ না নেবার পর্যন্ত শান্ত হবে না। সবচেয়ে বড় কথা, মানিক নূরজাহানের জন্য পাগল। জেল থেকে ছাড়া পেয়ে যখন জানবে নূরজাহানের বিয়ের খবরটা, তখন মানিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেই চিন্তায় অস্থির তিনি। মানিক নূরজাহানের কোনো ক্ষতি করবে না ভালোবাসে বলে, কিন্তু পাছে যদি মারিদের কোনো ক্ষতি করে ফেলে সেই চিন্তায় দিশেহারা হাসান। সবটা শুনে মারিদ হাসানকে আশ্বস্ত করে বলে, আপনি আমার জন্য চিন্তা করবেন না আঙ্কেল। মানিক তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করলেও আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। যদি তাদের সেই ক্ষমতা থাকতো তাহলে হারুন সওদাগরই এতদিনে নিজের ভাই ভাতিজাদের জেল থেকে ছাড়িয়ে নিত। শুধু তাই নয়, আমি কিংবা আপনাদের পরিবারে কারো কিছু হলে হারুন সওদাগরই এর জন্য প্রথম দায়ী থাকবে। জেল জরিমানা এমনকি পথ নিয়েও হুমকিতে পড়তে হবেন হারুন সওদাগরের যদি বাড়াবাড়ি কিছু করে। তাহলে এত সব কিছু হারানোর ভয়ে কখনো হারুন সওদাগর তার ভাই ভাতিজাদেরকে আমাদের কিছু করতে দেবে না। আপাতত নিশ্চিন্তে থাকুন আঙ্কেল, বাকিটা পরে দেখা যাবে কি হয়। হাসান সাজিদ মারিদের কথায় ভরসা পেল। নূরজাহান যে এতদিনে নিরাপদ স্থানে পৌঁছিয়েছে সেই নিশ্চয়তা পেল। দুপুরে খাওয়া দাওয়ার শেষে মারিদ ঠিক করলো হাসপাতালের প্রজেক্টের কাজটা দেখতে একবার ঘুরে আসবে। নূরজাহান সঙ্গে যাবে বলে আবদার জানাতে মারিদ বলল রেডি হতে। হাসান মারিদ সঙ্গে যাবে। মারিদ ড্রাইভারকে গাড়ি বের করতে বলে ঘরে ঢুকে নূরজাহানকে বোরকা পরতে দেখে কপাল কুঁচকে নূরজাহানের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মারিদ বলে, যদি পর্দার জন্য বোরকা পরো তাহলে কিছু বলবো না, আর যদি কারো ভয়ে বোরকার আশ্রয় নাও তাহলে বলবো বোরকা পরার দরকার নেই। তোমার স্বামী আছে সামনে, কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। প্রথম নূরজাহান মানুষের দৃষ্টি থেকে বাঁচাতে ভয়ে বোরকার আশ্রয় নিলেও পরে সে বোরকা পরে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বোরকা ছাড়া সে চলাফেরা করতে পারে না, অস্বস্তি লাগে। মারিদের কথায় উত্তরে নূরজাহান ড্রেসিং টেবিলের আয়নার ভেতর দিয়ে বোরকার পিন আপ করতে করতে বলে, আমি বোরকা পরে চলাফেরা করে অভ্যস্ত, এখন কারো ভয়ে বোরকা পরছি না। পর্দা করে আমাদের ধর্মে ফরজ, যদিও আমি সম্পূর্ণ পর্দা করি না, তবে বোরকা আমি আমার ইচ্ছাতেই পরি। মারিদ কিছু বলে না, সে রেডি হয়ে বেরিয়ে যায় নূরজাহানকে নিয়ে। হাসান মাজিদ হাসপাতালের কাজ পর্যবেক্ষণ করে। মারিদ নিজে নূরজাহানের হাত চেপে পুরো হাসপাতালের প্রজেক্টের কাজ ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি হবে তা নিয়ে। হাসান দূর থেকে নূরজাহানের প্রতি মারিদের যত্ন, মায়া, দায়িত্ব, স্নেহ দেখে মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেন। ওনার পরে কেউ একজন আছে ওনার এতিম মেয়েটার খেয়াল রাখতে। এর মাঝে হঠাৎ মোল্লা চেয়ারম্যানের আগমন ঘটে কনস্ট্রাকশন সাইটে। ওনারা কাল রাতে জেল থেকে ছাড়া পেলেন, আর সকালেই ওনার মেজো ছেলেকে পেটালো নূরজাহানের জামাই। গ্রামের মানুষের চোখে ওনার প্রতি সম্মান কমে গিয়েছে। পূর্বের মতো আর ভয় কেউ পায় না, বরং সবাই উপহাস করে। এই গ্রামে সওদাগর বংশের প্রতিপত্তি ক্ষমতা বিস্তার করতে অনেক বছর খাটুনি লেগেছে পূর্বপুরুষদের, যেটা 2 দিনের আশা একটা ছোকরা ছেলে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এত সহজে মোল্লা সওদাগর নিজের বংশের পূর্বপুরুষদের রেখে যাওয়ার ক্ষমতা রাজত্ব ধ্বংস হতে দেবে না। আপাতত যেমন আছে তেমনই থাক, 2 দিনের ছেলেটাকেও লাফাতে দিই। তারপর হঠাৎ চারিপাশ থেকে এমনভাবে গলা চেপে ধরবে যেন পালানোর সুযোগ না পেয়ে যায়। মোল্লা চেয়ারম্যানের মাথায় হ্যাংলা পাতলা করানে একটা মধ্যবয়স্ক লোক ছাতা ধরে আছে।
অপর হাতে মোল্লা চেয়ারম্যানের পানের টিপ্পা, তাতে বানানো বেশ কয়েকটা পান। মোল্লা সওদাগর মুখ ভর্তি পান চিবোতে চিবোতে হাসপাতালের কনস্ট্রাকশন সাইটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। গায়ে সাদা লুঙ্গি ফতুয়া পরা, পরনের লুঙ্গির কুচি গুলো মুঠোয় চেপে একপাশে ধরে সামনে এগোলো। নূরজাহানকে দেখা যাচ্ছে বোরকা পরে সামনে দাঁড়িয়ে, মারিত আশেপাশে নেই। মোল্লা সওদাগর পেছন থেকে নূরজাহানকে ডেকে বলে, কেমন আছো নূরজাহান? মেলা দিন ধইরা তোমারে দেহি না। শরীর স্বাস্থ্য ভালো আছে? শুকাই গেছো মনে হইতাছে, খাও না নাকি? মোল্লা সওদাগরের গমগমে আওয়াজে নূরজাহান চমকে পেছনে তাকালো। অপদার্থ মোল্লা সওদাগর লালসার চোখে বোরকার ওপর দিয়ে নূরজাহানের ওপরে দৃষ্টি বুলালো। মুখ ভর্তি সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে নূরজাহানের চোখে ভয়ভীতি কিছু দেখতে পাচ্ছে না। কেমন একরকা দৃষ্টিতে তাকিয়ে নূরজাহান। মোল্লা সওদাগর জিভে চুন খসে পান চিবোতে চিবোতে ফের বলে, আমার পোলাটা জেলে, তাই তোমার স্বামী দুনিয়ায় আলো বাতাস দেখতেছে, তাই বেশি দিন দেখবার পারবো না মাইয়া। তুমিও হুদাই। কথার মাঝে মোল্লা সওদাগর থেমে যায় নূরজাহানের সামনে কারো উপস্থিতি পেয়ে। মোল্লা সওদাগর বিরক্ত হয়ে ব্যক্তিটির পাশে ওকে মেরে নূরজাহানের দিকে তাকিয়ে বাকি কথাগুলো বলতে চাইলে মারিত মোল্লা সওদাগরে মাথা চেপে তার মুখোমুখি সোজা দাঁড় করাতে করাতে বলে, তোর তো ভাই কলিজাটা বড়, আমি সামনে দাঁড়িয়ে থাকার পরেও আমাকে ডিঙ্গিয়ে পেছনে তাকাস। মোল্লা সওদাগর আপাতমস্তক মারিতকে দেখে দেয়, মুখের পান ধীরগতিতে চিবোচ্ছে, যেন কোনো রহস্য খুঁজছে মারিতের মুখে। মোল্লা সওদাগরে হাতের মুঠোয় চেপে ধরা লুঙ্গি নিয়ে কোমরের ওপরে হাত রাখেন। মুখ ভর্তি পানির পিচকারি পাশে ফেলে বলে, শুনলাম তুই নাকি আমার মাইচ্চা পোলাটারে মারছোস। দুঃখ পেলাম মারিত সাহেব। মোল্লা সওদাগর মাথা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটার হাত থেকে পানির বক্সটা কেড়ে নিয়ে মারিত পরপর দুটো পান মুখে ভরে গাল ভর্তি পান চিবোতে চিবোতে মোল্লা সওদাগরকে হুবহু কপি করে বলে, তোরে দুঃখ দেওয়ার লইকাই তোর পোলাটারে পিটাইছি মোল্লা। কি পোলা জন্ম দিছস? বাপের কথা হনে না? জাউরামি করলে তোর পোলা ভবিষ্যতে এই বাপের হাতে আরও মার খাইব। তুই পোলাটারে বুঝাস বাপের লোকে জাউরামি না করতে। এই বাপ তো হের বাপরেও সারে না, পোলা কেমনে সারব কো? মোল্লা সওদাগর ধীরে ধীরে পান চিবোতে চিবোতে তীক্ষ্ণ দৃষ্টিতে মারিতের নাটকীয় ভঙ্গির দিকে তাকিয়ে রইল। হুবহু ওনাকে কপি করছে। পোলা বহুত চাউরা আছে, খেলা জমবে এবার ঢালা মতন। চেয়ারম্যান আঙ্কুলের মাথায় চুন জিভে ঘষে বলে, বাপের লোকে পোলার এমন একটু এত জায়গামই করেই মারিত সাহেব, সব বয়সেই দোষ। তুমি যে আমার পোলার পছন্দের মাইয়ারে নিজের বউ বানাইয়া সংসার করতেছ, সেইটা আমার পোলার বড় পোলাটা হনলে তো গোসা করব। এখানে পোড়ার কি দোষ দিমু কও? মোল্লা সওদাগরের কথার ফাঁকে মারিত পেছনে নূরজাহানের দিকে দৃষ্টি ঘোরাতে চাইল। নূরজাহান মারিতের আড়ালে চলে যায়। মারিত সেটা বোঝে। মুখ ভর্তি পানির পিচকারি মোল্লা সওদাগরের পায়ের কাছে ফেলে অল্পের জন্য মোল্লা সওদাগরের পায়ে পড়েনি সেটা। বিষয়টা মোল্লা সওদাগরেরও খেয়াল করে ভ্রু কুচকে ফেলে। মারিত বক্স থেকে চুন নিয়ে জিভে ঘষে, মুখ ভর্তি পা চিবোতে চিবোতে মোল্লা সওদাগরকে আবারও হুবহু কপি করে নাটকীয় ভঙ্গিতে বলে, হুম, বউয়ের দিকে নজর দিস না মোল্লা, বহুত হারামি আমি। বউ নিয়া কারাকারি পছন্দ না, তাইলে জায়গায় জায়গায় ছিদ্র কইরা দিমু, গইনা কুলাইতে পারবি না। তোর পোলারে কইস হের বাপে হের মাইরে লইয়া সুখে সংসার করতেছে, মাঝে যেন বাগড়া না দেয়, নাইলে জায়গা মতো হান্দাইয়া দিমু।